আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জাগো টিভি নিউজে, সঙ্গে আছি আমি আফরিন সুমনা। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। বদলা নিচ্ছে ইরান। আলী লারিজানি ও সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 230 ইসরায়েলি। ইরান যুদ্ধ, ট্রাম্পের মাগা শিবিরের বিভাজনের আগুন, বেকায়দায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা, দাউ দাউ করে জ্বলছে আগুন। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটু কমাতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান, মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। দর্শক শিরোনাম শুনছিলেন, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। বদলা নিচ্ছে ইরান। আলী লারিজানি ও সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 230 ইসরায়েলি। প্রতিবেদনে বলা হয়, ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং বাসিজ ফোর্সের কমান্ডার গোলাম রেজা সোলাইমানিকে হত্যার প্রতিশোধ নিতে গতরাতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস দাবি করেছে, এই হামলায় 230 ইসরায়েলি নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লারিজানির ছেলে মুরতাজা এবং তার ডেপুটি আলী রেজা বায়াতও এই হামলায় নিহত হন। পৃথক একটি হামলায় বাসিজ আধা সামরিক বাহিনীর কমান্ডার গোলাম রেজা সোলাইমানিও নিহত হন। ইরানের সেনাপ্রধান আমির হাতামি এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি হত্যার জবাবে ইরানের প্রতিক্রিয়া হবে নির্ণায়ক ও অনুতাপজনক। লারিজানি ও সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে আইআরজিসি গতরাতে ইসরায়েলের বিরুদ্ধে একাধিক ধাপে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, তেল আবিব শহরের 100টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে ডাক্তার আলী লারিজানির শাহাদাতের প্রতিশোধ হিসেবে। আইআরজিসি আরও জানিয়েছে, তেল আবিব ছাড়াও পবিত্র অধিকৃত আল কুদস শহর, অধিকৃত হাইফা বন্দর, শাসনের প্রযুক্তিগত কেন্দ্র বেয়ার শেভা এবং নেগেভ মরুভূমিতে শত্রুদের সংবেদনশীল ও কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। এই হামলায় ইরানের অত্যাধুনিক খুররাম শহর 4 এবং কাদর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা বিমান প্রতিরক্ষা রাডার ব্যবস্থা ফাঁকি দিতে সক্ষম। আইআরজিসির দাবি, এই ব্যাপক হামলায় 230 ইসরায়েলি নিহত হয়েছে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এই সংখ্যা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো পর্যন্ত এই সংখ্যা নিশ্চিত করেনি। টেক্সাস পাবলিক রেডিওর প্রতিবেদন অনুযায়ী 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে এখন পর্যন্ত 16 জন নিহত হয়েছে বলে স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে। সর্বশেষ হামলায় রামাত গান শহরে এক দম্পতি নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। আইআরজিসি এক বিবৃতিতে সতর্ক করে দিয়ে বলেছে, লারিজানির রক্ত আরও হামলার প্রেরণা যোগাবে। এই মহান শহীদের পবিত্র রক্ত বৈশ্বিক অহংকার ও আন্তর্জাতিক জায়নবাদের বিরুদ্ধে সম্মান, শক্তি ও জাতীয় সজাগতার উৎস হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সতর্ক করে দিয়ে বলেছেন, যুদ্ধের বৈশ্বিক প্রতিক্রিয়া ঢেউ এখনো শুরু হয়নি এবং এটি সকলকে প্রভাবিত করবে, ধনী দরিদ্র, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের ইসলামী প্রজাতন্ত্রের অবসানের আহ্বান জানিয়েছেন। এক দশক ধরে ডোনাল্ড ট্রাম্পে যুদ্ধবিরোধী বক্তব্যের আলোকে একত্র হওয়া মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন মাগা শিবিরের ভেতরে যে আগুন ও ক্ষোভ জ্বলছিল তা মঙ্গলবার সরাসরি প্রশাসনকে স্পর্শ করেছে। সেদিন ট্রাম্পের দীর্ঘদিনের অনুগত জো কিন্ট ন্যাশনাল কাউন্টার টেররিজম সেন্টারের পরিচালক পদ থেকে পদত্যাগ করেন। দীর্ঘ 20 বছর মার্কিন সেনাবাহিনীতে এবং পরে সিআইএতে কর্মরত কেন্ট তার পদত্যাগপত্রে লিখেন, ইরান আমাদের দেশের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না এবং পরিষ্কার যে ইসরায়েল ও তার শক্তিশালী মার্কিন লবির চাপেই আমরা এই যুদ্ধে জড়িয়েছি। যুদ্ধের প্রভাবশালী সমর্থক এবং ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত লরা লুমার সামাজিক মাধ্যমে ইঙ্গিত দেন, যুদ্ধবিরতি অবস্থা
অবস্থানের জন্য পরিচিত ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড পরবর্তী পদত্যাগকারী হতে পারেন। ট্রাম্প ও বেনিয়ামিন নেতানিয়াহুর শুরু করা নতুন যুদ্ধ দুই দলের মধ্যে ব্যক্তিগত আনুগত্য ও রাজনৈতিক অবস্থানের ব্যাপক পুনর্বিন্যাস ঘটাচ্ছে। তবে রিপাবলিকান পার্টির ভেতরের ভূমিকা বদলটি বিশেষভাবে লক্ষণীয়। ট্রাম্পের নতুন যুদ্ধের প্রধান মুখপাত্র হিসেবে এখন যারা সামনে আছেন সেই তিন গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন সিনেটর লিন্ডসে গ্রাহাম, টেড ক্রুজ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। অথচ 2015 সালের প্রাইমারি নির্বাচনে তারা সবাই ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। পশ্চিম এশিয়ার যুদ্ধ সহ বিভিন্ন নীতিগত বিষয়ে ট্রাম্পের সঙ্গে এই তিনজনের অতীতে সংঘাত হয়েছিল এবং তিনি তাদের তীব্র ভাষায় আক্রমণও করেছিলেন। এখন তারা রিপাবলিকানদের ট্রাম্পের পক্ষে একত্রিত করছেন। জরিপে দেখা যাচ্ছে দলের 80% বেশি সমর্থক এই যুদ্ধের পক্ষে, কিন্তু কেন্টের মতো মূল মাগা শিবিরের ব্যক্তিদের জন্য ট্রাম্পের শিবিরে থাকা ক্রমেই কঠিন হয়ে উঠছে। মার্জরি টেইলর গ্রিন যুদ্ধ শুরুর প্রায় 2 মাস আগে গত 5 জানুয়ারি মার্কিন কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভস থেকে পদত্যাগ করেন। অন্যদিকে প্রশাসনের ভেতরে থাকা যুদ্ধের বিষয়ে সংশয়ী দুই প্রধান ব্যক্তিত্ব ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং গ্যাবার্ড অত্যন্ত সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করে চলছেন। তারা কেউই সরাসরি যুদ্ধে সমর্থন দেননি, তবে ট্রাম্পের বিচার বুদ্ধি ও সক্ষমতার প্রতি আস্থা পুনর্ব্যক্ত করেছেন। তাদের অবস্থান হলো ইরানের পারমাণবিক অস্ত্র থাকা আমেরিকার স্বার্থে নয় এবং ট্রাম্প জানেন তিনি কি করছেন। এই ভাষ্য তাদের প্রশাসনে থাকা সম্ভব করেছে। একই সঙ্গে যুদ্ধকে পুরোপুরি সমর্থন না করেও ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করা এবং পরিণতির দায় তার উপরেই রাখা। সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। প্রতিবেদনে বলা হয় সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর হামলার খবর পাওয়া গেছে। রাত থেকে এখন পর্যন্ত সৌদি আরবে সবচেয়ে বেশি হামলার ঘটনা ঘটেছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাজধানী রিয়াদ এবং দেশের পূর্বাঞ্চলীয় এলাকা জুড়ে 17টি ড্রোন এবং 2টি ব্যালিস্টিক মিসাইল ভূপাতিত করা হয়েছে। কাতারের রাশ লাফান জ্বালানি কমপ্লেক্সে বৃহস্পতিবার ভোরেও হামলা চালানো হয়েছে। এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ জানিয়েছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যালিস্টিক মিসাইলগুলো প্রতিহত করেছে এবং আকাশে থাকা যুদ্ধবিমানগুলো ড্রোন ধ্বংসের কাজ চালিয়ে যাচ্ছে। রাতভর 3টি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার আহ্বান জানিয়েছে বাহরাইন। আর মিসাইল এবং ড্রোন হামলা প্রতিহত করার তথ্য জানিয়ে বিবৃতি জারি করেছে কুয়েতের সামরিক বাহিনী। বুধবার ইরানের সাউথ পার্স গ্যাস ফিল্ডে হামলার পর উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সাথে সংশ্লিষ্ট তেল ও গ্যাস শোধনাগারগুলোতে আঘাত হানার হুমকি দিয়েছিল ইরানের সেনাবাহিনী। কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা, দাও দাও করে চলছে আগুন। মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এবার কুয়েতের দ্বিতীয় একটি তেল শোধনাগারে ড্রোন হামলার খবর পাওয়া গেছে। কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন জানিয়েছে ড্রোন হামলার পর শোধনাগারটিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কুয়েত নিউজ এজেন্সি বরাত দিয়ে সংস্থাটি জানায় দেশের দক্ষিণাঞ্চলে মিনা আবদুল্লাহ শোধনাগারে একটি অপারেশনাল ইউনিটে ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই সেখানে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণের পাশাপাশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এর আগে কুয়েতের মিনা আল আহমাদি শোধনাগারেও ড্রোন হামলার ফলে আগুন ধরে যায়, তবে কোম্পানিটি নিশ্চিত করেছে সেই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। একদিনের ব্যবধানে 2টি গুরুত্বপূর্ণ শোধনাগারে এই ধরনের হামলা কুয়েতের তেল উৎপাদন ও রপ্তানি খাতের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে। কাতারের রাশ লাফান এবং ইরানের গ্যাস ফিল্ডে হামলার খবরের পর কুয়েতের এই ঘটনা মধ্যপ্রাচ্যের সামগ্রিক জ্বালানি নিরাপত্তাকে আরো সংকটাপন্ন করে তুলেছে। তবে এই হামলার পেছনে কারা দায়ী সে বিষয়ে কুয়েত সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া এই জ্বালানি যুদ্ধ বিশ্ববাজারে তেলের দামকে আকাশচুম্বী করে তুলতে পারে। মিনা আবদুল্লাহ এবং মিনা আল আহমাদি উভয় শোধনাগারই কুয়েতের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটুও কমাতে পারেনি যুক্তরাষ্ট্র। মার্কিন গোয়েন্দা সংস্থা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের যুদ্ধে যাওয়ার অন্যতম প্রধান অজুহাতের সরাসরি বিরোধিতা করেছে দেশটির দুই শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার তারা গোয়েন্দা সম্প্রদায়ের এই সিদ্ধান্তে পুনরায় অটল ছিলেন যে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইরানের আরো অনেক বছর সময় লাগত। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক তুলসি গ্যাবার্ড এবং সিআইএ পরিচালক জন র্যাডক্লিফ এটি নিশ্চিত করেননি যে ইরান 6 মাসের মধ্যে এই ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম হবে কিনা। গ্যাবার্ড বলেন, তেহরান যদি চেষ্টা করে তবে 2035 সালের আগে তাদের বিদ্যমান মহাকাশ কর্মসূচি প্রযুক্তি এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন সক্ষমতাকে কাজে লাগিয়ে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি শুরু করতে পারে। তবে জর্জিয়ার ডেমোক্র্যাট সিনেটর জন আসফ যখন ইরানের হুমকির বিষয়ে সুনির্দিষ্ট মূল্যায়ন জানতে চান তখন গ্যাবার্ড তা দিতে অস্বীকার করেন। গ্যাবার্ড বলেন, কোনটি আসন্ন হুমকি আর কোনটি নয় তা নির্ধারণ করা গোয়েন্দা সম্প্রদায়ের দায়িত্ব নয়। তিনি আরো যোগ করেন যে এই ধরনের মূল্যায়ন সম্পূর্ণভাবে প্রেসিডেন্টের এখতিয়ার। গ্যাবার্ড গত বছর ট্রাম্প প্রশাসনের ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির দেয়া এই সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেন যে যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম অস্ত্র তৈরির প্রযুক্তিগত বাধাগুলো অতিক্রম করতে ইরানের আরো 1 দশক সময় লাগত। একইভাবে জন র্যাডক্লিফও ইরানের সক্ষমতা নিয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করেননি। পরিবর্তে তিনি ইউরোপ এবং ওই অঞ্চলে মার্কিন ঘাঁটি ও স্বার্থের জন্য ইরানের হুমকির উপর গুরুত্ব আরোপ করেন। গ্যাবার্ড উল্লেখ করেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের কাছে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা রয়েছে যা যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে পারে, কিন্তু ইরানের ক্ষেত্রে এমন উন্নত সক্ষমতার কথা উল্লেখ করা হয়নি। যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান। মার্কিন গোয়েন্দা সংস্থা পাকিস্তানকে সবচেয়ে বড় পারমাণবিক হুমকিগুলোর অন্যতম মনে করছে যুক্তরাষ্ট্র। ইসলামাবাদ সরাসরি মার্কিন ভূমিতে হামলা করতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকান গোয়েন্দা সংস্থা। 2026 সালের বার্ষিক হুমকি মূল্যায়ন পেশ করার সময় মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান বর্তমানে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় পারমাণবিক হুমকি। সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য দেওয়ার সময় গ্যাবার্ড বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর মূল্যায়ন অনুযায়ী রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান ও পাকিস্তান এমন সব উন্নত বা প্রথাগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা নিয়ে গবেষণা ও উন্নয়ন করছে যার পারমাণবিক ও সাধারণ পেলোড আমাদের মাতৃভূমিকে আক্রমণের নাগালে নিয়ে এসেছে। গ্যাবার্ড জানান, চীন ও রাশিয়া এমন সব উন্নত সরবরাহ ব্যবস্থা তৈরি করছে যা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে বা এড়িয়ে যেতে সক্ষম। তিনি আরো যোগ করেন, উত্তর কোরিয়ার ICBM ইতিমধ্যেই মার্কিন মাটিতে পৌঁছাতে পারে এবং তারা তাদের পারমাণবিক ভান্ডার আরো বাড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। গোয়েন্দা প্রধান উল্লেখ করেন, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরো গভীর করছে উত্তর কোরিয়া, যা বৈশ্বিক নিরাপত্তার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে। পাকিস্তানের বিষয়ে তিনি আইন প্রণেতাদের বলেন, ইসলামাবাদের দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের ফলে তারা সম্ভবত এমন ICBM তৈরি করতে পারে যা যুক্তরাষ্ট্রের আঘাত হানতে সক্ষম। গ্যাবার্ড আল কায়েদা এবং ISIS কে বিদেশ মার্কিন স্বার্থের জন্য দীর্ঘস্থায়ী এবং উল্লেখযোগ্য হুমকি হিসেবে চিহ্নিত করেছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্রের প্রত্যাশিত সংখ্যা 2025 সালের 3000 থেকে নাটকীয়ভাবে বেড়ে 2035 সালে 16,000-এ পৌঁছাতে পারে। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি। ফ্রান্স ইরানে যৌথভাবে আগ্রাসন চালাচ্ছে গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র। এতে বিশ্ব অর্থনীতি টালমাটাল হওয়ায় ফ্রান্সের কাছে সহায়তা চেয়েছিল ওয়াশিংটন, কিন্তু দেশটিকে খালি হাতে ফিরিয়ে দিয়েছে প্যারিস। এবার আরো এক ধাপ এগিয়ে মার্কিন আগ্রাসনকে সরাসরি অবৈধ বললেন ফ্রান্সের এক কূটনীতিক। ওমানে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত নাবিল হাজলাউই এক একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন, ফ্রান্স মনে করে ইরানের ওপর মার্কিন ইসরায়েলি যুদ্ধ অন্যায্য ও বেআইনি। প্রকাশিত দ্য ডেভিড হার্স্ট পডকাস্ট এর একটি পর্বে নাবিল হাজলাউই এই তথ্য জানান। হাজলাউই বলেন, এই সামরিক অভিযান আন্তর্জাতিক আইনের বাইরে এবং আমরা কোনোভাবেই একে সমর্থন করতে পারি না। তিনি আরো বলেন, আমরা এমন কোনো যৌক্তিকতা নিরাপত্তা পরিষদের কোনো প্রস্তাব বা এমন কোনো পরিস্থিতি দেখছি না যেখানে এই সামরিক অভিযানে এত দ্রুত অগ্রসর হওয়ার প্রয়োজন ছিল। রাষ্ট্রদূত জানান যে গত
28 ফেব্রুয়ারি শুরু হওয়া মার্কিন ইসরায়েলি হামলাগুলো এমন এক সংকটময় মুহূর্তে চালানো হয়েছে যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ওমানের মধ্যস্থতায় চলা আলোচনায় অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছিল। আমরা আমাদের অংশীদারদের কাছ থেকে এই আলোচনাগুলো সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম এবং আমাদের ধারণা হয়েছিল যে বেশ কিছু বিষয় সঠিক পথে এগোচ্ছিল, তিনি বলেছিলেন। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদি 3 সপ্তাহ আগে জানিয়েছিলেন যে যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার সময় ইরান কখনোই সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত না করার বিষয়ে সম্মত হয়েছিল। বুসাইদি বলেন, ইরান তাদের বিদ্যমান পারমাণবিক পদার্থের মজুতকে সর্বনিম্ন সম্ভব মাত্রায় নামিয়ে আনবে এবং সেগুলোকে জ্বালানিতে রূপান্তরিত করবে, যে প্রক্রিয়াটি হবে অপরিবর্তনীয়। তবে তার এই বক্তব্যের ঠিক একদিন পরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের যুদ্ধ শুরু করে। দর্শক, এই ছিল এখনকার মতো জাগো টিভি নিউজে। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বদলা নিচ্ছে ইরান। আলী লারিজানি ও সোলাইমানিকে হত্যার প্রতিশোধে ইসরায়েল জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা, নিহত 230 ইসরায়েলি। ইরান যুদ্ধ, ট্রাম্পের মাগা শিবিরের বিভাজনের আগুন, বেকায়দায় ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স। সৌদি, কাতার সহ উপসাগরীয় দেশগুলোতে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা। কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা, দাউ দাউ করে জ্বলছে আগুন। ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি একটু কমাতে পারেনি যুক্তরাষ্ট্র, মার্কিন গোয়েন্দা সংস্থা। যুক্তরাষ্ট্রে হামলার ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান, মার্কিন গোয়েন্দা সংস্থা। ইরানে মার্কিন আগ্রাসন অন্যায্য ও বেআইনি, ফ্রান্স। এখনকার মতো এই পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।